Hello everyone, this is lecture number 7 on alternator. Previous lecture আমরা loaded alternator এর ক্ষেত্রে unity power factor, lagging power factor এবং leading power factor এর ক্ষেত্রে আমাদের ভেক্টর ডায়াগ্রাম কি রকম হয় সেখান থেকে শেষ করছি, সেটা দেখায়। তো এই লেকচারে আমি যেটা করব যে এই ভেক্টর ডায়াগ্রামগুলোর সাহায্যে আমরা কিভাবে অল্টারনেটরের আমাদের টার্মিনাল ভোল্টেজ কিংবা ইনডিউসড ইএমএফ বের করতে পারি, সেই ইকুয়েশনগুলো অ্যাকচুয়ালি কিভাবে আসে সেগুলো আমি ডিরাইভ করে দেখানোর চেষ্টা করব এবং এর সাহায্যে আমরা কিভাবে আমাদের ভোল্টেজ রেগুলেশন বের করতে পারি সেটাও আমি দেখাবো। ঠিক আছে, তো প্রথমে আমরা দেখব যে আমাদের এই যে ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে যে ফেজর ডায়াগ্রামটা হয় সেখান থেকে আমরা কিভাবে ইনডিউসড ইএমএফ বের করতে পারবো বা লাইন ভোল্টেজ বের করতে পারবো। একইভাবে ল্যাগিং এবং লিডিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রেও আমাদের যে ইনডিউসড ইএমএফ এবং টার্মিনাল ভোল্টেজ কিভাবে বের করা যায় সেই ইকুয়েশনগুলো আমি প্রথমে কিভাবে আসে সেগুলো দেখানোর চেষ্টা করব। আপনারা যদিও জানেন যে ইকুয়েশনগুলো দিয়ে কিভাবে ম্যাথ করতে হয়, কিন্তু হয়তো অনেকেই জানেন না যে ইকুয়েশনগুলো কিভাবে আসে, তো আমি সেটা দেখানোর চেষ্টা করব। তো প্রথমে শুরু করি হচ্ছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর দিয়ে। তো আমরা জানি যে ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে আমাদের ভেক্টর ডায়াগ্রাম বা ফেজর ডায়াগ্রামটা এরকম হয়। আমরা ফেজর ডায়াগ্রাম আঁকানোর সুবিধার্থে ভোল্টেজকে আমরা স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নিচ্ছি। আমরা জানি যে ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে ভোল্টেজ এবং কারেন্ট একই ফেজে থাকে, তাই না? তো প্রথমে আমাদের কোন ভোল্টেজ ড্রপ আসবে? প্রথমে আসবে হচ্ছে আর্মেচার রেজিস্ট্যান্সের জন্য আইআরএ। তারপরে আমরা আঁকানোর চেষ্টা করবো, সব ক্ষেত্রেই প্রথমে আইআরএ ভোল্টেজ ড্রপ আঁকাবো, তারপরে আইএক্সএল বা লিকেজ রিঅ্যাক্টেন্সের জন্য ভোল্টেজ ড্রপ আঁকাবো এবং তারপরে আর্মেচার রিঅ্যাকশনের জন্য ভোল্টেজ ড্রপ আঁকাবো। এরপরে আমরা সেখান থেকে আমাদের ইনডিউসড ইএমএফ নো লোডের ক্ষেত্রে সেটা বের করার চেষ্টা করব। ঠিক আছে, এবং আপনারা জানেন যে এই ভেক্টর ডায়াগ্রাম আঁকানোর সময় আমরা ধরে নিয়েছিলাম যে ই নটটা হচ্ছে নো লোড ভোল্টেজ, ভিটা হচ্ছে টার্মিনাল ভোল্টেজ, আইআরএ হচ্ছে আর্মেচার রেজিস্ট্যান্সের জন্য যে ভোল্টেজ ড্রপ, আইএক্সএল হচ্ছে লিকেজ রিঅ্যাকটেন্সের জন্য আমাদের যে ভোল্টেজ ড্রপ, আইএক্সএ হচ্ছে আর্মেচার রিঅ্যাকশনের জন্য যে ভোল্টেজ ড্রপ, এবং আর্মেচার রিঅ্যাকশন এবং লিকেজ রিঅ্যাকটেন্সের জন্য কম্বাইন্ড যে ইফেক্ট সেটাকে বলা হয় হচ্ছে সিনক্রোনাস রিঅ্যাকটেন্সের জন্য ড্রপ। তো এই ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে আমরা শুরু করি যে আমরা যদি প্রথমে আর্মেচার রেজিস্ট্যান্সের জন্য ড্রপ আঁকাইতে চাই, তো আমরা জানি যে রেজিস্ট্যান্সের কোনো লিডিং ল্যাগিং নাই, এটা আমাদের কারেন্টের সাথে ইন ফেজে থাকবে। ঠিক আছে, এবং এখানে দেখতে হবে যে আমাদের ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে ভোল্টেজ এবং কারেন্ট একই ফেজে থাকে, তাহলে আমরা যেই ফেজে ভোল্টেজ এবং কারেন্টকে ধরছি সেই একই ফেজে আমাদের রেজিস্ট্যান্সের জন্য যে ড্রপ সেটা আঁকাইলাম। তো আমরা জানি যে রিঅ্যাকটিভ ড্রপটা রেজিস্ট্যান্সের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তো একইভাবে আমরা লিকেজ রিঅ্যাকটেন্সের জন্য যে ড্রপ এবং আর্মেচার রিঅ্যাকশনের জন্য যে ড্রপ সেটা আঁকাইলাম। আমরা জানি যে এটা হচ্ছে 90 ডিগ্রি। তো এরপরে আমরা যদি এর রেজাল্টেন্টটা আঁকাইতে চাই, সেটাই হচ্ছে আমাদের নো লোড ভোল্টেজ ই নট। ঠিক আছে, তো এইখান থেকে আমরা অ্যানালাইসিস করব যে নো লোড ভোল্টেজটা আমাদের যদি টার্মিনাল ভোল্টেজ দেয়া থাকে, রেজিস্ট্যান্স দেয়া থাকে, কারেন্ট দেয়া থাকে, এরপর লিকেজ রিঅ্যাকটেন্স কিংবা সিনক্রোনাস রিঅ্যাকটেন্স যদি দেয়া থাকে, সেক্ষেত্রে আমাদের নো লোড ভোল্টেজটা আমরা কিভাবে বের করব? নো লোড ভোল্টেজ বের করার জন্য আমাদের এখানে একটা পিথাগোরাসের সূত্র খাটাইতে হবে। দেখেন এটা হচ্ছে 90 ডিগ্রি, তাই না? তার মানে এটা হচ্ছে একটা অতিভুজ, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে তার লম্ব। তো এখানে যদি আমরা পিথাগোরাসের সূত্র খাটাইতে যাই তাহলে কি হবে? অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তো এখানে ভূমি কি আছে? ভূমিতে এতটুক পর্যন্ত আমার কি, এটা এতটুক পর্যন্ত হচ্ছে এটা ভি টার্মিনাল ভোল্টেজ, এইখান থেকে এইখান পর্যন্ত এটা কি আইআরএ, তাই না? তাহলে এখানে কি হবে? এখানে হবে হচ্ছে ভূমি বরাবর আছে ভি প্লাস আইআরএ। ঠিক আছে, আর আমাদের লম্ব বরাবর কি আছে? লম্ব বরাবর আছে হচ্ছে আইএক্সএস। ঠিক আছে, তাহলে আমি যদি এখানে পিথাগোরাস সূত্র ফেলতে চাই তাহলে কি হবে? ই নট স্কয়ার ইকুয়ালস টু ভি প্লাস আইআরএ হোল স্কয়ার প্লাস আইএক্সএস হোল স্কয়ার। এখানে এটা দেখাইছি। এরপর এখানে আমি যদি এখানে স্কয়ারটা তুলে দিতে চাই তাহলে এদিকে রুট চলে আসবে, তাহলে ই নট ইকুয়ালস টু আমাদের আসে রুট ওভার ভি প্লাস আইআরএ স্কয়ার প্লাস আইএক্সএস স্কয়ার। তার মানে ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের যে আমাদের ফেজর ডায়াগ্রাম
আমরা পাইছি, সেখান থেকে আমরা কি করতে পারলাম, আমাদের যে ইনডিউসড ইএমএফ বের করার সূত্র সেটাকে আমরা ডিরাইভ করে ফেললাম। একইভাবে আমরা আসি এবার ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে আমাদের ফেজর ডায়াগ্রামটা কিরকম ছিল। আমাদের এটা আমরা স্ট্যান্ডার্ড হিসেবে ভোল্টেজ ধরে নিচ্ছি। আমাদের ল্যাগিং হচ্ছে কারেন্ট, ল্যাগিং কারেন্টের সমান্তরালে আমাদের আইআর এর ড্রপটা আঁকাইতে হবে। আইআর এর ড্রপের সাথে 90 ডিগ্রিতে আইএক্সএল এবং আইএক্সএল এর সাথে ইন ফেজে আইএক্সএ। এখান থেকে আমি যদি রেজাল্টেন্টটা দেই তাহলে ই নট পেয়ে যাব। ঠিক আছে, এখানে আমাদের পিথাগোরাসের সূত্র একইভাবে ফেলতে হবে, কিন্তু সরাসরি আমরা পিথাগোরাসের সূত্রটা ফেলতে পারবো না। এটা ফেলার জন্য আমাকে কিছু প্রিলিমিনারি কাজ করে নিতে হবে। ঠিক আছে, যে আমাকে একটা তো এখানে 90 ডিগ্রি সমকোণী ত্রিভুজ প্রথমে তৈরি করে নিতে হবে, তারপর আমি ফেলতে পারবো পিথাগোরাসের সূত্র। তো এটার আমার সমকোণী ত্রিভুজ বের করার জন্য আমি এখানে যেটা করব, যে আমাদের যে কারেন্ট আই, এই কারেন্টটাকে আমি কি করে দিব, এক্সটেন্ড করে দিলাম। কারেন্টটাকে এক্সটেন্ড করে দিব এবং আমাদের যে আইএক্সএল এবং আইএক্সএ যে ড্রপ সেটাকে পিছনের দিকে আমি যদি এক্সটেন্ড করি তাহলে কি হবে, এই কারেন্ট এবং এই যে আমার সিনক্রোনাস রিঅ্যাকট্যান্সের যে ড্রপ, এই দুইটা রেখা একটা বিন্দুতে এসে সেট করবে, এই বিন্দুটাতে। এবার আমরা দেখি যে কি করছিলাম, এই আই আর এ এবং আই কি প্যারালাল একটা আরেকটা, তার কারণ এই আই এবং এই আর এ আমাদের একই অ্যাঙ্গেলে থাকবে, তাই না? তো এটা যদি প্যারালাল হয় এবং এটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটাও কি হচ্ছে আমাদের 90 ডিগ্রি হচ্ছে। তাহলে এবার দেখি আমরা যে এটার সাথে এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তাহলে এটা হচ্ছে রেজাল্টেন্ট, তার মানে এটা অতিভুজ হয়ে গেল, এটা ভূমি হয়ে গেল, এটা আমাদের লম্ব হয়ে গেল। এবার আমরা কি করব, এই যে আমাদের আইআর এ, এই আইআর এর ড্রপটাকে, আইআর এর এই বিন্দুটাকে আমাদের এই যে এক্সটেন্ড করে দিছি আমাদের সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স পিছনের দিকে, এটা সমান্তরাল করে আঁকাবো। তাহলে কি হইলো, তাহলে আমাদের এইখানেও এটা একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল চলে আসলো, তার মানে এটাও একটা সমকোণী ত্রিভুজ। এখানে এটা হচ্ছে আমাদের ভোল্টেজ এবং এটা হচ্ছে কারেন্ট। ভোল্টেজ এবং কারেন্ট হচ্ছে আমাদের ফাই একটা অ্যাঙ্গেলে হচ্ছে কারেন্ট ল্যাগ করতেছে ভোল্টেজকে। ঠিক আছে, তাহলে এই ভোল্টেজের দুইটা উপাংশ আছে, একটা হচ্ছে আনুভূমিক উপাংশ, একটা হচ্ছে উলম্ব উপাংশ। ঠিক আছে, তাহলে এই ভোল্টেজ এই বরাবর এতটুকু তো ভোল্টেজ, তো এটা যদি আনুভূমিক উপাংশ আমরা নিতে চাই, তাহলে আনুভূমিক উপাংশ আমরা জানি হচ্ছে কস এবং অ্যাঙ্গেল। তাহলে এই ম্যাগনিটিউড আমরা জানি টার্মিনাল ভোল্টেজ ভি, এবং এই ভি এর যদি কোসাইন নেই তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের আনুভূমিক উপাংশ। তার মানে এই ভি কস ফাই যদি আমরা নেই তাহলে এই ভোল্টেজের আনুভূমিক উপাংশ আমরা পাইলাম এইখান থেকে এতটুকু পর্যন্ত, এইখান থেকে এতটুকু পর্যন্ত আমরা আনুভূমিক উপাংশ পাইলাম। এবং একইভাবে এই ভোল্টেজের যদি উল্লম্ব উপাংশ আমরা নিতে চাই এইখান থেকে এতটুকু পর্যন্ত, একইভাবে এই ভোল্টেজের যে ম্যাগনিটিউড সেটাকে যদি আমরা সাইনের অ্যাঙ্গেল দিয়ে গুণ করি তাহলে সেটা আমরা পেয়ে যাব হচ্ছে উল্লম্ব উপাংশ। তার মানে এখানে আমাদের অ্যাঙ্গেল হচ্ছে ফাই, তাহলে ম্যাগনিটিউড হচ্ছে ভি, তার মানে এটা হয়ে যাবে হচ্ছে আমাদের ভি সাইন ফাই। এবার দেখি যে এই দুইটা প্যারালাল, তাই না, এবং এই দুইটাও প্যারালাল, তার মানে এইটা আর এটা আমাদের কি হবে, সমান, এবং একইভাবে এইটা এবং এইটা আমাদের সমান। তো এটার ভ্যালু যেহেতু আইআরএ, তাহলে এটাও আইআরএ হয়ে যাবে, যেহেতু এটা ভি সাইন ফাই তাহলে এটাও হয়ে যাবে ভি সাইন ফাই। এখন আমরা হচ্ছে বড় যে আমাদের সমকোণী ত্রিভুজ সেখানে আমি হচ্ছে আমাদের পিথাগোরাসের সূত্র ফেলে দেব। এই ত্রিভুজের এটা হচ্ছে আমাদের অতিভুজ, এটা হচ্ছে ভূমি এবং এটা হচ্ছে লম্ব। তাহলে আমি যদি এখানে পিথাগোরাসের সূত্র ফেলতে চাই তাহলে এই অতিভুজ স্কয়ার মানে ই নট স্কয়ার ইকুয়ালস টু এই ভূমি স্কয়ার প্লাস এই লম্ব স্কয়ার। দেখি ই নট স্কয়ার ইকুয়ালস টু ভূমিতে কি আছে, ভূমিতে এতটুকু অংশ হচ্ছে ভি কস ফাই, তাই না? তাহলে ভি কস ফাই প্লাস এতটুকু অংশ হচ্ছে আই আর এ, তার মানে এখানে কি থাকলো, ভি কস ফাই প্লাস আই আর এ, এটা থাকলো হচ্ছে ভূমি বরাবর। আর আমার লম্ব বরাবর কে আছে, লম্ব বরাবর এখানে পুরাটাই আছে কি আমার সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স ড্রপ আই এক্সএস। আর
এতটুকু অংশে কি আছে, ভি সাইন আলফা, সরি ভি সাইন ফাই। তার মানে আমার এখানে কি পাইলাম আমি, আই এক্স এস প্লাস ভি সাইন ফাই। ঠিক আছে, তাহলে এখানে টোটাল কি আসলো, ই নট স্কোয়ার ইকুয়ালস টু ভি কস ফাই প্লাস আই আর এ হোল স্কোয়ার প্লাস ভি সাইন ফাই প্লাস আই এক্স এস হোল স্কোয়ার। দেখেন, ঠিক আছে। এখন আমি যদি ই নট বের করতে চাই, তাহলে আমার স্কোয়ারটাকে এই পাশে রুট করে দিলাম, তাহলে আমি ইনডিউসড ইএমএফ পেয়ে গেলাম। একইভাবে যদি আমি লিডিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে বের করতে চাই, তাহলে আমি লিডিং পাওয়ার ফ্যাক্টরের যে আমাদের ভেক্টর ডায়াগ্রাম সেটাকে আঁকাবো। প্রথমে ভোল্টেজকে আমি নিলাম, ঠিক আছে, ভোল্টেজ নিলাম এবং কারেন্ট নিলাম। আমরা জানি যে এখানে লিডিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে কারেন্ট হচ্ছে ভোল্টেজকে ফাই অ্যাঙ্গেলে কি করবে, লিড করবে। তার মানে ফাই অ্যাঙ্গেলে আমি কারেন্টটাকে লিড করে দিলাম, ঠিক আছে। এখন প্রথমে আমি আইআর এর ড্রপ আঁকাবো। আইআর এর ড্রপ হচ্ছে আমার আই যেদিকে তার একই দিকে থাকবে, তাহলে আমি কারেন্টের সমান্তরাল করে আইআর এ ড্রপটা আঁকাই নিলাম। এর সাথে 90 ডিগ্রিতে আই এক্সেল এবং একই দিকে আই এক্স এ আঁকাই নিলাম, ঠিক আছে। তাহলে এই দুইটা ড্রপ আঁকানোর পরে আমার যেটা থাকবে সেটা আমি হচ্ছে ইনডিউসড ইএমএফ এর ই নট পেয়ে গেলাম। তো একইভাবে এখানে যদি আমার ই নট বের করতে হয়, তাহলে এখানেও আমার কি লাগবে, একটা সমকোণী ত্রিভুজ লাগবে। তাহলে আমি ই নট এর একটা ইকুয়েশন দাঁড় করাইতে পারবো। এখানে যেটা আমরা করব, একইভাবে আমাদের যে কারেন্ট, সেই কারেন্টটাকে এক্সটেন্ড করে দিব, এবং আমাদের যে সিনক্রোনাস রিঅ্যাকট্যান্সের যে ড্রপ সেটাকেও এক্সটেন্ড করে দিব। তারা একই বিন্দুতে মিলিত হবে এই জায়গায়, ঠিক আছে। এখন এখানে এই যে ভোল্টেজ এবং সরি এখানে যে আর্মেচার রেজিস্ট্যান্সের যে ড্রপ এবং আর্মেচার রিঅ্যাকট্যান্সের যে ড্রপ, এটা কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তাই না? তার মানে এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এবং এইটা এবং এটা কি আছে, প্যারালাল আছে। তার মানে এইটাও কি হবে, এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হলো, ঠিক আছে। তার মানে এবার দেখেন, এই যে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, আর এটা হচ্ছে তার, এটা একটা কি হয়ে গেল, তাহলে সমকোণী ত্রিভুজ হয়ে গেল, যেখানে এটা হচ্ছে তার অতিভুজ, এটা হচ্ছে তার ভূমি, এবং এটা হচ্ছে তার লম্ব, ঠিক আছে। এইখানে আমরা এখন এবার কি করব, সামন্তরিকের সূত্র, সামন্তরিকের সূত্র, পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব। তো এখানে যদি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি, তাহলে আমার কি লাগবে, এই অংশটুকু কতটুকু এবং এই অংশটুকু কতটুকু, এটা বের করতে হবে। এই অংশটুকু আমরা কিভাবে বের করব, এইখানে হচ্ছে আমরা জানি এটা হচ্ছে ভোল্টেজ ভি, তাই না? এখন এইটাকে আমি কি করে দিব, এটা প্যারালাল করে এখানে একটা আমি আঁকাই দিব, তাহলে এইটা আর এইটা কি হলো, প্যারালাল হলো, তাই না? তাহলে এই দুইটা প্যারালাল হইলো, আর এই দুইটা তো প্যারালাল আছে, তার মানে এটা আর এটা সমান, এই যে এটা আর এটা সমান, আর এই যে এটা এবং এটা সমান। এবার আসি একইভাবে, যেহেতু এটা 90 ডিগ্রি, এই দুইটা প্যারালাল, তাহলে এটাও কি 90 ডিগ্রি। তাহলে আমাদের যে ভোল্টেজ, এই ভোল্টেজেরও একইভাবে, এই ভোল্টেজ এবং এটা হচ্ছে কারেন্ট, তাহলে এই ভোল্টেজের দুইটা উপাংশ থাকবে, একটা হচ্ছে আনুভূমিক উপাংশ আর একটা উল্লম্ব উপাংশ। তাহলে এই দুইটা কি ফাই অ্যাঙ্গেলে আলাদা আছে। তাহলে আমি যদি আনুভূমিক উপাংশ একইভাবে পেতে চাই, তাহলে এইটাকে যদি আমি কস ফাই দিয়ে গুণ করি, তাহলে কি পাবো, তার আনুভূমিক উপাংশ পাবো। আর আমি যদি এটাকে সাইন ফাই দিয়ে গুণ করে দিই, তাহলে তার কি পাবো, উল্লম্ব উপাংশ বা ভার্টিক্যাল যে উপাংশ সেটাকে পাবো। তাহলে এই যে এটা হচ্ছে তার ভার্টিক্যাল মানে উল্লম্ব উপাংশ, এটার ভ্যালু হচ্ছে ভি সাইন ফাই, এবং একইভাবে এইটা আর এটা সমান, তার মানে এই পুরাটার অংশ হচ্ছে ভি সাইন ফাই, ঠিক আছে। তো এই পুরাটা যদি ভি সাইন ফাই হয়, কিন্তু এই অল্পটুকু অংশের ভ্যালু কি, আই এক্সএস, তাহলে এতটুকু কি হবে, তাহলে এই পুরাটা থেকে যদি আমি এতটুকু অংশ বাদ দেই, তাহলে এটা পেয়ে যাব, তাহলে পুরাটা হচ্ছে ভি সাইন ফাই, আর এতটুকু হচ্ছে আই এক্সএস। তাহলে ভি সাইন ফাই মাইনাস আই এক্সএস করলেই কি পাবো, এই অংশটুকু পেয়ে গেলাম। তার মানে এই অংশটুকু হচ্ছে ভি সাইন ফাই মাইনাস আই এক্সএস, তার মানে এইটা আমি পেয়ে গেলাম।
এবার আমার দরকার এইটা, তার মধ্যে আমরা জানি যে এটা এবং এটা সমান, তার মানে এটা যদি আইআরএ হয় তাহলে এই অংশটুকুও কি আইআরএ। আর এই অংশটুকু আমরা বের করে ফেলছি, এর হচ্ছে আনুভূমিক উপাংশ ভি কস ফাই, তার মানে এই অংশটুকু কি, এই অংশটুকু হচ্ছে ভি কস ফাই প্লাস আইআরএ, আর এই অংশটুকু হচ্ছে ভি সাইন ফাই মাইনাস আই এক্সএস। তাহলে এখানে যদি আমরা এবার সামান্তরিকের সূত্র ফেলে দেই, তাহলে ই নট স্কয়ার ইকুয়ালস টু, এখানে প্রথমে আমি ভূমি নিলাম ভি কস ফাই প্লাস আইআরএ হোল স্কয়ার, ভি কস ফাই প্লাস আইআরএ হোল স্কয়ার, এরপর এই অংশ নিব ভি সাইন ফাই মাইনাস আই এক্সএস হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এখন যদি আমি ইনডিউসড ইএমএফ বের করতে চাই, তাহলে আমি স্কয়ারটাকে এই পাশে রুট করে দিব, তাহলে আমি হচ্ছে কি পেয়ে গেলাম, আমাদের লিডিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে কিভাবে আমি ইনডিউসড ইএমএফ বের করব সে ইকুয়েশন আমি পেয়ে গেলাম। এই জাতীয় অনেক ম্যাথ আমাদের করতে হবে, এই জন্য এই ইকুয়েশনগুলো আমাদের জানা জরুরি এবং কিভাবে আসে সেটাও জানা জরুরি। আমার মনে হয় আপনারা প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। ওকে, তো প্রথম আমরা এই ম্যাথটা দিয়ে শুরু করি। 37.16 এখানে কি বলা আছে, একটা 3 phase star connected alternator supplies a load of 10 megawatt at power factor 0.85 lagging at 11 kilovolt। 11 kilovolt হচ্ছে টার্মিনাল ভোল্টেজ, আর টার্মিনাল ভোল্টেজ হচ্ছে 11 kilovolt। ঠিক আছে, এটা রেজিস্ট্যান্স দেওয়া আছে পার ফেজে এবং সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স, রেজিস্ট্যান্স কি আর এ দেওয়া আছে এবং সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স দেওয়া আছে এক্সএস, তার মানে যে আর এ দেওয়া আছে, আর এ আমরা পাইছি, এক্সএস আমরা পাইছি, টার্মিনাল ভোল্টেজ দেওয়া আছে ভি আমরা পাইছি। ঠিক আছে, এখানে কি দেওয়া আছে, পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে 0.85, তার মানে সেখান থেকে আমরা কি বের করে নিতে পারবো, আমাদের যে ফাই বের করে নিতে পারবো। এখানে দেওয়া আছে আমাদের এবার কি দরকার, আমাদের সূত্র কি ছিল, এটা ল্যাগিং তাই না, ল্যাগিং এর ক্ষেত্রে সূত্র হচ্ছে এই যে, এখানে আমাদের ভি দরকার, ভি অলরেডি দেয়া আছে, এখানে টার্মিনাল ভোল্টেজ দেয়া আছে, স্টার কানেকশনের ক্ষেত্রে টার্মিনাল ভোল্টেজ দেওয়া আছে মানেই সেটা হচ্ছে তার লাইন ভ্যালু। আমরা যখনই ইকুয়েশনে বসাবো, ইকুয়েশনে সব ভ্যালু আমরা ফেজ ভ্যালুতে বসানো হয়, এই জন্য আপনাকে লাইন ভ্যালুটাকে অবশ্যই ফেজ ভ্যালুতে কনভার্ট করে নিয়ে আসতে হবে। ঠিক আছে, ভি আমরা পেয়ে গেলাম, কস ফাই পেয়ে যাব যেহেতু ফাই দেওয়া আছে, সরি আমাদের পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে, সেখান থেকে আমরা ফাই বের করে নিব কস ইনভার্স 0.85 করে, এই যে এখানে বের করা হয়েছে। আচ্ছা, পরে আমি আসতেছি। এবার আমার কি দরকার, আমার দরকার হচ্ছে আই দরকার, আর এ তো দেওয়া আছে, এক্সএস দেওয়া আছে, তার মানে আমাকে আই বের করতে হবে তাই না। আই কিভাবে বের করব, এখানে দেখেন কি দেওয়া আছে, পাওয়ার দেওয়া আছে, আমরা কি জানি পি ইকুয়ালস টু 3 ফেজের ক্ষেত্রে সূত্র কি, পি ইকুয়ালস টু √3 ভিএল আইএল পাওয়ার ফ্যাক্টর cos ফাই। তার মানে এখানে কি দেওয়া আছে, পি দেওয়া আছে 10 মেগাওয়াট, √3 সূত্রের √3, ভিএল দেওয়া আছে 11 কিলোভোল্ট, আইএল এটাই তো আমাদের বের করতে হবে, আই যেহেতু স্টার কানেকশন আমাদের আই লো লাইন কারেন্ট এবং ফেজ কারেন্ট কি সমান তাই না, তার মানে আই পেয়ে গেছি, cos ফাই দেয়া আছে, তাহলে এই সূত্রে আমি যদি আই বের করতে চাই আউটপুট কারেন্ট, তাহলে কি করব, পাওয়ারকে √3 ভিএল cos ফাই দিয়ে গুণ করব, ভাগ করব, তাই করছে। এই যে দেখেন পাওয়ার √3, এই যে ভি 11 কিলোভোল্ট এবং পাওয়ার ফ্যাক্টর আমরা পেয়ে গেছি কি আই। যদি আই পেয়ে যাই তাহলে কি পাবো, আইআর এর ড্রপ পাবো না, এই যে আইআর এর ড্রপ বের করা হয়েছে, এরপর কি আই এক্সএস ড্রপ বের করা হয়েছে, এরপর টার্মিনাল ভোল্টেজ পার ফেজে বের করে নিতে বলছি আমি, এই যে টার্মিনাল ভোল্টেজ পার ফেজে বের করা হয়েছে এবং এইখানে ফাই বের করে নেওয়া হয়েছে কস ইনভার্স করে। তাহলে এই ইকুয়েশনে আমরা সব ভ্যালু জানি, এবার এই ইকুয়েশনে সব ভ্যালু বসাই দিলেই আমি কি পেয়ে গেলাম, ই নটের ভ্যালু পেয়ে গেলাম। এই ই নটটা কোন ভ্যালু, এই ই নটটা হচ্ছে আমার ফেজ ভ্যালু। এখানে কি বের করতে বলছে, ক্যালকুলেট দ্য লাইন ভ্যালু অফ ইএমএফ জেনারেটেড, আমাদের যে ইকুয়েশন ই নট সেটাই তো জেনারেটেড
ইএমএফ, তাই না? তো ওইটা হচ্ছে আমাদের ফেজ ভ্যালু। আমাকে লাইন ভ্যালু বের করতে হবে। স্টার কানেকশনের ক্ষেত্রে আমরা জানি লাইন ফেজ ভ্যালুকে লাইন ভ্যালুতে কনভার্ট করতে গেলে আমাকে √3 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে এটাকে যে আমি √3 দিয়ে গুণ করে দেই, আমাদের যে ফেজ ভ্যালু সেটাই লাইন ভ্যালুতে কনভার্ট হয়ে গেল। অনেক সহজ, তবে আপনাকে ইকুয়েশনগুলা মাথায় রাখতে হবে যে আমার কোন লোডের ক্ষেত্রে বলছে যে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর নাকি লিডিং পাওয়ার ফ্যাক্টর নাকি ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, সেটা বুঝে আপনাকে সামনের দিকে আগাইতে হবে এবং কোন কোন ভ্যালু আপনার দরকার সেগুলা বের করে নিতে হবে, তাহলে আপনি সহজে পেরে যাবেন। ওকে, এরপর আসি হচ্ছে ভোল্টেজ রেগুলেশন। ভোল্টেজ রেগুলেশন অ্যাকচুয়ালি কি? ভোল্টেজ রেগুলেশন হচ্ছে যে আপনার যে অল্টারনেটর, সেই অল্টারনেটরটা তো নো লোড অবস্থায় আপনার ইএমএফ ইনডিউস হবে, তাই না? একটা আপনি আউটপুটে একটা ভোল্টেজ পাবেন। এখন আমি যদি অল্টারনেটরে একটা লোড অ্যাপ্লাই করি, তাহলে অ্যাকচুয়ালি আমার ভোল্টেজটা কি হবে? সেটা কি আমার কমে যাবে, নাকি ভোল্টেজটা বেড়ে যাবে, নাকি ভোল্টেজটা অলমোস্ট সেম থাকবে? এটা আমরা বের করতে পারবো হচ্ছে ভোল্টেজ রেগুলেশনের মাধ্যমে। একটা অল্টারনেটরের ভোল্টেজ রেগুলেশন যদি আমার জানা থাকে, তাহলে আমি বুঝে যাব যে এই অল্টারনেটরে আমি যদি লোড অ্যাপ্লাই করি, তাহলে তার নেচারটা বা আউটপুট ভোল্টেজটা বা টার্মিনাল ভোল্টেজটা কি হবে। ঠিক আছে? আমরা অলরেডি জানি যে ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে আমাদের টার্মিনাল ভোল্টেজটা খুব বেশি চেঞ্জ হয় না, আর যদি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হয় তাহলে টার্মিনাল ভোল্টেজটা অনেক কমে যায়, এবং যদি লিডিং পাওয়ার ফ্যাক্টর হয় তাহলে টার্মিনাল ভোল্টেজটা বেড়ে যায়। এখানে আপনার একটা কার্ভের মাধ্যমে এই তিনটা ক্যারেক্টারিস্টিক্স দেখানো হয়েছে, যে এটা হচ্ছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে যে অলমোস্ট আমাদের ভোল্টেজটা একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকে লোডের সাথে। এদিকে হচ্ছে যত লোড কারেন্ট বাড়বে তত তার সাথে সাথে আমার পাওয়ার ফ্যাক্টর ইউনিটি হলে টার্মিনাল ভোল্টেজটা অলমোস্ট সেম থাকবে। যদি ল্যাগিং হয়, দেখেন লোড যত বাড়ছে আমার ভোল্টেজ টার্মিনাল ভোল্টেজ তত কমছে। আমার ওয়াই অ্যাক্সিস বরাবর টার্মিনাল ভোল্টেজ আছে, তাই না? তাহলে দেখেন এখানে ওয়াই অ্যাক্সিস বরাবর আমার টার্মিনাল ভোল্টেজ কি হয়ে গেছে, কমে গেছে লোড বাড়ার সাথে সাথে। কিন্তু যদি লিডিং পাওয়ার ফ্যাক্টর হয়, তাহলে দেখেন এখানে তো টার্মিনাল ভোল্টেজ এটা ছিল, যখনই লোড বেড়ে গেছে তখনই তার টার্মিনাল ভোল্টেজও বেড়ে গেছে। একটা সার্টেন ভ্যালু পর্যন্ত আমার লিডিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে টার্মিনাল ভোল্টেজ বাড়তে থাকবে। ঠিক আছে? তো আমার এই ভোল্টেজ রেগুলেশন আমরা কিভাবে বের করতে পারবো কোনো একটা অল্টারনেটরের ক্ষেত্রে? ভোল্টেজ রেগুলেশন বের করতে পারবো হচ্ছে তার যদি আমার নো লোড ভোল্টেজ জানা থাকে এবং টার্মিনাল ভোল্টেজ জানা থাকে, তাহলে খুব সহজে আমি ভোল্টেজ রেগুলেশন বের করতে পারবো। এর ইকুয়েশনটা হচ্ছে নো লোড ভোল্টেজ মাইনাস ফুল লোড ভোল্টেজ ডিভাইডেড বাই ফুল লোড ভোল্টেজ ইনটু 100%, এটাকে পার্সেন্টেজে প্রকাশ করা হয়। তাহলে এইখানে আমার ভোল্টেজ রেগুলেশন জানার জন্য কি লাগবে? নো লোড ভোল্টেজ লাগবে এবং ফুল লোড ভোল্টেজ লাগবে বা রেটেড ভোল্টেজ লাগবে। ঠিক আছে? তাহলে এই দুটো প্যারামিটার যদি আমি জানি, তাহলে আমি খুব সহজেই একটা অল্টারনেটরের ভোল্টেজ রেগুলেশন বের করতে পারবো। তো ভোল্টেজ রেগুলেশনের যদি আপনাকে বের করতে বলা হয়, আমি অলরেডি বলে ফেলছি যে ভোল্টেজ রেগুলেশন আমরা কিভাবে বের করতে পারি। আমাদের নো লোড ভোল্টেজ লাগবে, ফুল লোড ভোল্টেজ বা রেটেড ভোল্টেজ লাগবে। তো আমি নো লোড ভোল্টেজটা কিভাবে, আমাদের রেটেড ভোল্টেজ তো টার্মিনাল ভোল্টেজ, এটা অলমোস্ট জানা থাকে। ঠিক আছে? তো একটা মোটর অল্টারনেটরকে আমরা কি করব, আমাদের সিনক্রোনাইজ স্পিডে রোটেট করাবো তার টার্মিনাল ভোল্টেজের সমানে আউটপুট নিয়ে। ঠিক আছে? এবার কি করব, আমাদের লোডকে সেখানে অ্যাপ্লাই করব। লোড অ্যাপ্লাই করে ম্যাক্সিমাম রেটেড অবস্থায় আমি টার্মিনাল ভোল্টেজকে ফিক্স করব আমাদের যে রেটেড ভোল্টেজ থাকার দরকার। এরপর সব প্যারামিটারকে কনস্ট্যান্ট রেখে আমি লোডকে ডিসকানেক্ট করে দেব, তার মানে ওপেন সার্কিট করে দেব। তাহলে আমার টার্মিনাল ভোল্টেজটা কি হয়ে যাবে, যদি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হয় বেড়ে যাবে, কিংবা লিডিং পাওয়ার ফ্যাক্টর যদি হয় কমে যাবে।
কিংবা ইউনিটি পাওয়ার ফ্যাক্টর যদি হয় অলমোস্ট সেম থাকবে। তাহলে আমি যদি লোডকে সবকিছু রেটেড অবস্থায় ঠিক রেখে লোডকে ডিসকানেক্ট করে দেই, তাহলে আমি যে ভোল্টেজটা পাবো সেটা হচ্ছে আমার নো লোড ভোল্টেজ। তার মানে আমি কি পাইলাম, আমার রেটেড ভোল্টেজও পাইলাম এবং নো লোড ভোল্টেজও পাইলাম। তাহলে এই ইকুয়েশনের সাহায্যে এই ইকুয়েশনের সাহায্যে আমি কি করে নিতে পারবো, আমাদের যে ভোল্টেজ রেগুলেশন সেটা ক্যালকুলেট করে নিতে পারবো। তো এই ভোল্টেজ রেগুলেশন আমরা তিনটা মেথডের মাধ্যমে ক্যালকুলেট করতে পারি। একটা হচ্ছে সিনক্রোনাস ইম্পিডেন্স মেথড, একটা হচ্ছে অ্যাম্পিয়ার টার্ন মেথড, আর একটা হচ্ছে জিরো পাওয়ার ফ্যাক্টর মেথড। আমি যেই মেথডেই যাই না কেন আমার এই তিনটা প্যারামিটার লাগবে। একটা হচ্ছে আমার আর্মেচার রেজিস্ট্যান্স আরএ, একটা হচ্ছে ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক্স, আর একটা হচ্ছে শর্ট সার্কিট ক্যারেক্টারিস্টিক্স। ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক্স মানে হচ্ছে আমার ওপেন সার্কিট ভোল্টেজ, এবং শর্ট সার্কিট ক্যারেক্টারিস্টিক্স মানে হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট। তার মানে এটা হচ্ছে আমার ভোল্টেজ লাগবে, শর্ট সার্কিট আমার কারেন্ট লাগবে। আমি যদি ওপেন সার্কিট ভোল্টেজ এবং শর্ট সার্কিট কারেন্ট জানি, তাহলে এই দুইটার সাহায্যে আমি কি করে নিতে পারবো, তার সিনক্রোনাস যে ইম্পিডেন্স জেডএস বের করে নিতে পারবো। যদি জেডএস বের করে নিতে পারি, আমি কি জানি, আর এ জানি, তাহলে এই জেডএস এর সাহায্যে এবং আর এর সাহায্যে আমি কি করে নিতে পারবো, আমার সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স এক্সএস বের করে নিতে পারবো। অ্যাকচুয়ালি এই কাজ করা হয় আমার এই এক্সএস বের করার জন্য। ঠিক আছে, তাহলে এখানে প্রথমে আমার আর এর ভ্যালু বের করে নিতে হবে। এই আর এর ভ্যালু আমরা বের করতে পারি হচ্ছে হুইটস্টোন ব্রিজের মাধ্যমে আমাদের অ্যামিটার ভোল্টমিটারের সাহায্যে। নরমালি আমরা যেই ভোল্টেজ আর এর ভ্যালু পাবো আমাদের অপারেটিং কন্ডিশনে, সেই আর এর ভ্যালু বেড়ে যায় অলমোস্ট 60%। এই জন্য আমরা যেই ভ্যালুটা ক্যালকুলেট করব সেটাকে 1.6 টাইমস নিয়ে আমাদের হিসাব করতে হবে। এবার ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক্স আমাদের জানতে হবে। ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক্স মানে হচ্ছে আমাদের আর্মেচার ওয়াইন্ডিং এ কোনো লোড না দিয়ে আমাদের যদি ইনডিউসড ইএমএফ এবং ফিল্ড কারেন্ট, ইনডিউসড ইএমএফ কে ওয়াই অ্যাক্সিসে, এবং ফিল্ড কারেন্টকে এক্স অ্যাক্সিসে দিয়ে আমি যদি আঁকাই, তাহলে সেটাই হচ্ছে আমার ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক্স। এটা নরমালি বিএইচ কার্ভ যেটা হয় ম্যাগনেটাইজেশনের ক্ষেত্রে তার মতোই। একইভাবে আমার শর্ট সার্কিট ক্যারেক্টারিস্টিক্স বের করতে হবে। এবার আমি হচ্ছে লোডের, আমার অল্টারনেটরের আর্মেচারের লোড চাপাই দিব, কিংবা একটা লো রেজিস্ট্যান্স দিয়ে শর্ট সার্কিট করে দিব। শর্ট সার্কিট মানে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো করাইতে হবে। ঠিক আছে, আমাদের ফুল লোড কারেন্টের থেকে 1.5 কিংবা 2 গুণ যদি আমরা কারেন্ট ফ্লো করাই, তাহলে সেই অবস্থায় আমাদের এই শর্ট সার্কিট ক্যারেক্টারিস্টিক্সটাকে আঁকাইতে হবে। তাহলে এই দুইটা উপায়ে আমরা হচ্ছে কি করে নিব, এই দুইটা ভ্যালু আমাদের জানা থাকলে, শর্ট সার্কিট এবং ক্যারেক্টারিস্টিক্স এবং ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক্স এর জানা থাকলে সেখান থেকে আমরা কি করে নিতে পারবো, এই জেডএস এবং এক্সএস বের করে নিতে পারবো। তো এখানে শুধুমাত্র আমরা এই তিনটা মেথডের মধ্যে একটা মেথড আলোচনা করব, সেটা হচ্ছে সিনক্রোনাস ইম্পিডেন্স মেথড। এই একটা মেথডের মাধ্যমে আমরা ম্যাথ করে আমাদের সিলেবাস শেষ করব। ঠিক আছে, তাহলে এখানে আমার কি কি লাগবে, আর এ লাগবে, ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক্স লাগবে এবং শর্ট সার্কিট ক্যারেক্টারিস্টিক্স লাগবে। এটা হচ্ছে আমার সিনক্রোনাস ইম্পিডেন্স মেথড। একইভাবে আমি প্রথমেই বলছি যে আমাদের হচ্ছে আর এর ভ্যালু লাগবে, ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক্স এবং শর্ট সার্কিট ক্যারেক্টারিস্টিক্স আমার লাগবে। ঠিক আছে, তো ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক্স মানে আমি বলছি কি, আমাদের ওপেন সার্কিট ভোল্টেজ ইজ এ U1, এবং শর্ট সার্কিট ক্যারেক্টারিস্টিক্স মানে হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট।
ঠিক আছে। তাহলে এই দুইটার সাহায্যে আমরা কি পাবো, তার যে সিনক্রোনাস ইম্পিডেন্স জেডএস, সিনক্রোনাস ইম্পিডেন্স জেডএস আমরা পাবো। সিনক্রোনাস ইম্পিডেন্স জেডএস যদি আমরা পেয়ে যাই, আমাদের যেহেতু আর এ আগেই আমাদের জানা থাকবে, তাহলে এর সাহায্যে আমরা কি বের করে নিতে পারবো, আমাদের সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স। তাহলে এগুলো আমাদের কি লাগবে, আমাদের ভোল্টেজ রেগুলেশন ক্যালকুলেট করার সময় এই ভ্যালুগুলো কাজে লাগবে। তার কারণ আমরা সূত্রে দেখছি যে সেখানে আর এর ভ্যালু লাগে আই আর এ, আর কি লাগে আই এক্স এস লাগে, তাই না? তাহলে এই দুইটা ভ্যালু যদি আমরা জানি, তাহলে আমাদের সূত্রের সাহায্যে আমরা নো লোড ভোল্টেজ বের করে নিতে পারবো। এরপরে আমাদের যে রেটেড ভোল্টেজ দেওয়া থাকবে সেটা তো টার্মিনাল ভোল্টেজ, সেখান থেকে আমাদের ইকুয়েশনের মাধ্যমে আমরা কি করে নিতে পারবো, আমাদের ভোল্টেজ রেগুলেশন বের করে নিতে পারবো। ওকে, তাহলে আমরা আবার ম্যাথ শুরু করি। 37.17 এর এ নাম্বার ম্যাথ। এখানে বলছে দ্য ইফেক্টিভ রেজিস্ট্যান্স অফ এ 2200 volt 50 hertz 440 kVA single phase alternator is 0.05 ohm। তার মানে ইফেক্টিভ রেজিস্ট্যান্স দেওয়া আছে আর এ। অন শর্ট সার্কিট কারেন্ট দেওয়া আছে 40 অ্যাম্পিয়ার, তার মানে এটা হচ্ছে শর্ট সার্কিট ক্যারেক্টারিস্টিক্স প্যারামিটার, শর্ট সার্কিট প্যারামিটার দেওয়া আছে। এবং ফুল লোড কারেন্ট হচ্ছে আমাদের, সরি এখানে হচ্ছে শর্ট সার্কিট একটা ফিল্ড কারেন্ট, ফিল্ডে যদি আমরা 40 অ্যাম্পিয়ার কারেন্ট দেই তাহলে আমার ফুল লোড কারেন্ট হবে হচ্ছে 200 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তার মানে আমাদের যে শর্ট সার্কিট কারেন্ট, সেই শর্ট সার্কিট কারেন্ট হচ্ছে আর্মেচারের 200 অ্যাম্পিয়ার, আর এটা হচ্ছে ফিল্ড কারেন্ট। আমরা ফিল্ড কারেন্ট যদি 40 অ্যাম্পিয়ার দেই তাহলে শর্ট সার্কিট কারেন্ট আর্মেচারে আমার হয় 200 অ্যাম্পিয়ার। এবার দেওয়া আছে যে ইলেকট্রোমোটিভ ফোর্স অন ওপেন সার্কিট। এখানে শর্ট সার্কিট ক্যারেক্টারিস্টিক্স দেওয়া থাকলো, এবার ওপেন সার্কিট। শর্ট সার্কিট ক্যারেক্টারিস্টিক্স মানে আমি বলছি শর্ট সার্কিট কারেন্ট, এবং ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক্স মানে আমাদের ভোল্টেজ জানতে হবে। আমাদের সেম এক্সাইটেশনে 40 অ্যাম্পিয়ারের সেম এক্সাইটেশনে আমাদের ওপেন সার্কিট ভোল্টেজ আসে হচ্ছে 1160 ভোল্ট। এবার বলছে ক্যালকুলেট দ্য সিনক্রোনাস ইম্পিডেন্স এন্ড রিঅ্যাকট্যান্স। সিনক্রোনাস ইম্পিডেন্স হচ্ছে জেডএস বের করতে বলছে, আর রিঅ্যাকট্যান্স এক্সএস বের করতে বলছে। যেখানে আর এ দেওয়া আছে, আর এ আমাদের জানা আছে। আমরা জানি যে সিনক্রোনাস ইম্পিডেন্স কি, ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক্স, ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক্স ডিভাইডেড বাই শর্ট সার্কিট ক্যারেক্টারিস্টিক্স। তাহলে ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক্স কি আমাদের E1 এবং শর্ট সার্কিট ক্যারেক্টারিস্টিক্স কি I1। E1 দেওয়া আছে 1160, আর শর্ট সার্কিট ক্যারেক্টারিস্টিক্স দেওয়া আছে 200। তাহলে সেখান থেকে আমি যদি এটা ভাগ করে নিই তাহলে কি পেয়ে গেলাম, সিনক্রোনাস ইম্পিডেন্স পেয়ে গেলাম। একইভাবে যেহেতু আর এ দেওয়া আছে তাহলে সেখান থেকে আমি কি করে নিতে পারবো, সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স বের করে নিতে পারবো। সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স হচ্ছে √ সিনক্রোনাস ইম্পিডেন্স স্কয়ার মাইনাস আর্মেচার রেজিস্ট্যান্স স্কয়ার। তাহলে আমি পেয়ে গেলাম আমার ডিজায়ার্ড ভ্যালু। ওকে, নেক্সট লেকচারে আমরা পরবর্তী ম্যাথ শুরু করব। থ্যাংক ইউ।